টিভিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা এই সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী। দুজনকে স্বাগত জানাই। জাহেদ চৌধুরীকে দিয়ে শুরু করি এই পর্বের আলোচনা। যেহেতু আইন হচ্ছে নতুন একটি এবং সেটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেটি সংশোধন হচ্ছে। আগে যেমন 180 দিনের মধ্যে বিচারের কথা বলা হচ্ছে, এখন 90 দিনের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আইন তো পাশ হতে হবে সংসদে, এটি অনুমোদন হলে পাশ হবে কি করে? ধন্যবাদ আপনাকে। এটা আইনের ক্ষেত্রে যে কোনো আইন, এখন যদি আমি বলি যে বাংলাদেশের সংবিধান বলবৎ আছে, সেটা যদি আপনি মেনে নেন, তাইলে আপনার অর্ডিন্যান্স দিয়ে যে কোনো আইন আপনি জারি করতে পারেন। অধ্যাদেশ জারি করে আইন সংশোধন করতেই পারেন। এটাই প্র্যাকটিস। যখন পার্লামেন্ট ইভেন সেশনে থাকে না, তখনই বলা আছে আমাদের সংবিধানে যে কোনো আইন আপনি অধ্যাদেশ আকারে জারি করবেন, পরবর্তী পার্লামেন্ট এসে এটা রেটিফাই করবে। যদি কোনো কারণে সেটা তারা অনুমোদন না দেয়, তখন আইনটি বাতিল হয়ে যাবে। এখন প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করতে পারেন। সুতরাং এইখানে আমার মনে হয় যে আইনগত কোনো বিষয় নেই। আমরা একটা বিশেষ প্রেক্ষাপটে আমি বলবো যে এই নারী ও শিশু নির্যাতন আইনের এই সংশোধনের প্রস্তাবটি সরকার বেশ তড়িঘড়ি করেই এটা সংশোধনে নিয়ে আসছে, এবং এটাকে আমি সাধুবাদ জানাই যে সরকার তাৎক্ষণিকভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। তারা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, খসড়া অনুমোদন দিয়েছে। এখানে অনেকগুলো বিষয় আজকে আসছে। এই খসড়ায় আমরা যতটুকু দেখতে পেয়েছি যে উপদেষ্টা পরিষদের এটা বিশেষ বৈঠক ছিল আজকে, মূলত এই আইনটাকে খসড়াটাকে অনুমোদন করার জন্য। এবং রেগুলার বৈঠক যখন হবে নেক্সট থার্সডেতে, বৃহস্পতিবার দিন, সেই দিন বলা হচ্ছে, আশা করা হচ্ছে হয়তোবা এর মধ্যে এটা অনুমোদন পাবে এবং এরপরে অধ্যাদেশ। কিন্তু আমার প্রশ্ন এখানে না, সেটা হচ্ছে যে আইন তো আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, সে আইনে তো সাজা হয়, যাবজ্জীবন পর্যন্ত সাজা হয়। এখন যদি অ্যাডও করা হয় মৃত্যুদণ্ড, তাও বাদ দিলাম, যাবজ্জীবনে যদি আপনি দিতে এই 180 দিনের বিচার মানে কি 180 দিনের মধ্যে বিচার করতে গিয়ে আপনি করছেন 12 বছর, 10 বছর, 13 বছর, যাবজ্জীবন দেওয়ার পরেও তাকে আবার জামিনে বের করে দিচ্ছেন, সেগুলো রহিত না করে খালি আইন পরিবর্তন করে কি লাভ? শুধু আমি আপনার সাথে পুরোপুরি একমত। শুধু আইন দিয়ে হবে না, বাংলাদেশে এত বেশি আইন আছে বিভিন্ন বিষয়ে। আমরা আপনি যদি দেখেন যে প্রতি বছরই আমরা অসংখ্য আইন করছি, আইনের মডিফিকেশন হচ্ছে, নতুন করে সংস্কার হচ্ছে, এড হচ্ছে ধারাগুলা। তবে প্রাথমিকভাবে যে বিষয়টি, এই আজকের সংশোধনের ভাইটাল জিনিস যেটা, এই সময়টাকে কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে। আইনে যেটা ছিল 30 দিন এবং 180 দিন, সেটাকে 50% করে দেওয়া হয়েছে যে তদন্ত এবং ইয়ের। তো এটা হলো একটা ভাইটাল জিনিসটা, আপনি অ্যাটলিস্ট আইনগত দিক থেকে আপনার এগিয়ে থাকলাম। আমরা 50% সময় এটা তদন্ত। এখন আসছে এটার ইমপ্লিমেন্টেশনের কথা। এখন ইমপ্লিমেন্ট করার সাথে অনেকগুলো বিষয় জড়িত। আপনি দেখেন ডিএনএ ল্যাবের কথা বলা হয়েছে। এখন বলা আছে ডিএনএ ল্যাব থেকে টেস্ট রিপোর্ট লাগবে ধর্ষণের বিষয়টা প্রমাণ করতে গেলে। সো এইরকম আরও অনেকগুলো অব্লিগেশন ছিল, অনেকগুলা বাধ্যবাধকতা ছিল। এখন এটা একবারে ছেড়ে দিলেও বিপদ আছে, কারণ আপনি যখন তখন একজনকে এটাতে ফাঁসি দিতে পারেন, এবং এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, অতীতে কিন্তু দেখা গেছে এগুলোর প্রচণ্ড মিসইউজ হয়েছে। মিসইউজটা ব্যক্তি পর্যায় থেকেও হয়েছে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকেও হয়েছে। অনেকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে, আপনাকে এটা কালিমা লেপন করা দরকার, রাষ্ট্রীয় পর্যায় থেকেও বিশিষ্ট ব্যক্তিদের এটা করা হয়েছে। সো আইনের ক্ষেত্রে এটা একটা সুরক্ষা থাকতে হবে, আপনাকে প্রায়োরিটি দিতে হবে যে কনসার্ন পারসন, সে যাতে ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয়। আর আপনি যে প্রসঙ্গটি বলছেন, এটা যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, সরকারের সদিচ্ছার প্রয়োজন আছে, পাশাপাশি স্টেক হোল্ডার যারা আছে, পুলিশ এটা করবে, বিচার বিভাগ করবে, বিচারক এর সাথে ইনভলভ আছেন, এবং দুই পক্ষের আইনজীবী ইনভলভ আছে, এবং কনসার্ন যারা, তাদের সদিচ্ছার উপর পাশাপাশি জনগণের অভিমত, যেটা মানে মানুষের মধ্যে যদি এটা নিয়ে একটা চাপ থাকে সরকারের উপর এবং বিচার বিভাগের উপর, ইভেন পুলিশের উপর, তাইলে তারা হয়তো নির্দিষ্ট সময়ের ভিতর এই আইনগুলো দ্রুততার সাথে এই বিচারগুলো করতে সক্ষম হবে, এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি নিশ্চিত করা যায়, তখন হয়তো এই জাতীয় অপরাধগুলো কমে আসবে। জি, আমি হাসান, এই যে দৃষ্টান্তমূলক শাস্তির কথা যেটা বলেছেন জাহেদ চৌধুরী, সেই জায়গাটায় দৃষ্টান্তমূলক শাস্তি হয় আবার বেরিয়েও যায়। যে একটা উদাহরণ যদি দিই, এই যে সাম্প্রতিককালে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণে মামলা আসামি 5ই আগস্টের পরে বেরিয়ে গেলেন। তিনি পাশের বাড়ি, ধর্ষিতার পাশের বাড়িতে তার অবস্থান,
এই নারীটির, এই বাচ্চাটির কিন্তু মানে এখন বেঁচে থাকার অবস্থাও একটু কঠিন হয়ে যাবে। এমনিতেই যে ট্রমা থেকে জেগে উঠেছে, সেই জায়গায় যারা সংশ্লিষ্ট পুলিশ, আইনজীবী, যারা বেরিয়ে আনতে সহায়তা করে, এদের মানসিকতার পরিবর্তন করবেন কি করে? আমি এই প্রসঙ্গটা আসার আগে একটু অন্য বিষয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে এই যে আইন সংশোধন হচ্ছে, সময়সীমাটাকে অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে, সেটা কি আসলে খুব গুরুত্বপূর্ণ বা খুব প্রয়োজন ছিল? কারণ 1 মাস যদি তদন্তের জন্য দেওয়া থাকে, সেখানে সর্বোচ্চ বলা আছে যে সর্বোচ্চ 1 মাস। সর্বোচ্চ 1 মাসের জায়গায় আপনি যদি প্রশাসনিকভাবে চাপ দেন পুলিশকে যে তদন্ত দ্রুত করো, 7 দিনের মধ্যেও তদন্ত শেষ করা যায়। সো সর্বোচ্চ সীমাটাকে যখন 15 দিনে নামিয়ে আনা হচ্ছে, তখন একটা ভুল তদন্ত রিপোর্ট আসার আশঙ্কা কিন্তু থেকে যায়, যে তাড়াহুড়া করে তদন্ত করতে গিয়ে তদন্ত রিপোর্ট ভুল হয়ে যাচ্ছে বা তদন্ত অসম্পূর্ণ থেকে যাচ্ছে। সেরকম ঘটনা কিন্তু ভবিষ্যতে আমরা সেরকম সংকটের মুখে পড়তে পারি। তো জোর করে সর্বোচ্চ মানে কিন্তু এটা না যে আমার 30 দিনই সময় নিতে হবে বা আমার 120 দিনই সময় নিতে হবে না, যেটা আমি তো যদি সরকার এবং যদি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বের উপর ভিত্তি করে 7 দিনেও করা সম্ভব। সময়টা কখন লাগে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা মামলায় 1 দিন শুনানির পরে আবার 1 মাস পরে শুনানির তারিখ দেওয়া হয়। সেটা না করে যে একটানা যদি 7 দিন শুনানি করা হয় বা যদি একটু একদিন গ্যাপ দিয়ে 15 দিনের মধ্যে শুনানি শেষ করে রায় দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু সম্ভব। সো সর্বোচ্চ সুযোগ থাকলে আমার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। কিন্তু যে পরিমাণ লাখ লাখ মামলা পেন্ডিং, সেখানে সম্ভব কি সেটা সম্ভব কিনা, বাস্তবসম্মত কিনা। তো আইন পরিবর্তন করাটাই শেষ কথা না, আইনের প্রয়োগটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আইনের প্রয়োগের জন্য সদিচ্ছা খুব ইম্পর্টেন্ট। সদিচ্ছা আসলে আছে কিনা বা থাকবে কিনা। আমরা একটা জিনিস দেখছিলাম যে আমি যদি অন্য একটা চট্টগ্রামের এক সন্ত্রাসীর স্ত্রীর যে ভিডিওটা আমরা দেখেছি, যে কারি টাকা দিয়ে 10-12 দিনের মধ্যে জামিন করে নিয়ে আসবো, সেটা যদি এখনো বাংলাদেশের বাস্তবতা হয়, আইন পরিবর্তন করে বাস্তবতাকে পরিবর্তন হয়েছে। আমি আরেকটা কথা বলতে চাই যে মাগুরার যে শিশুটিকে নিয়ে আমরা কথা বলছি, সেই ক্ষেত্রে না হয় মানে খুব, যেহেতু বিষয়টা অনেক বেশি আলোচনায় এসছে, মিডিয়ায় এসছে, সবাই স্টুডেন্টরা রাস্তায় নেমেছে, কিন্তু ঠিক তারপর থেকে, এই ঘটনার পর থেকে গত কয়েকদিনে আমরা অনেকগুলো ধর্ষণের ঘটনা দেখেছি, শিশু মানে গণমাধ্যমেই দেখেছি। এবং সেই ঘটনাগুলোর ক্ষেত্রে কিন্তু যেহেতু সে ধরনের প্রতিবাদ হয়নি, যেহেতু স্টুডেন্টদের রাস্তায় নেমে আসেনি, তো এই বিষয়গুলো কিন্তু উপেক্ষিত থেকে যাচ্ছে। কিন্তু যে কোনো ধরনের ধর্ষণের ঘটনা, নারী নির্যাতনের ঘটনাকে একই রকম অগ্রাধিকার দিয়ে যে দ্রুত এবং যথাযথ বিচার করতে হবে, দোষী ব্যক্তিদের শাস্তি দিতেই হবে। সেটা না করে আমরা যেখানে প্রেশার সেখানে আমি খুব দ্রুত করব, যেখানে কোনো আলোচনায় নেই সেখানে এটা বছর পর বছর ঝুলবে, এটা হতে পারে না। সেখানে এখন তো আবার আরেকটা জিনিস অ্যাড হবে, শুধু ধর্ষণ না, 302 ধারাও অ্যাড হবে, কারণ যেহেতু মেয়েটি মারা গেল সেখানে তো তাহলে ওই ধারা দেখিয়ে তো আর দেরি হতে পারে, তখন হতে পারে, সেই ঝুঁকি তো থেকেই যাচ্ছে। তো আইনের প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট, এবং আইন সব ঘটনার ক্ষেত্রে যাতে একইভাবে প্রয়োগ হয়। যে একটি ঘটনায় আমি প্রাধান্য দিচ্ছি, আরও 10টি ঘটনা যেখানে সমাজে সেরকম প্রতিক্রিয়া হয়নি, স্টুডেন্টরা পথে নামেনি, সেই ঘটনা উপেক্ষিত থেকে যাচ্ছে। সেই ঘটনায় যারা ভিকটিম, তাদের তো অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার এবং দ্রুত বিচার পাওয়ার, সেই দিকগুলো মনোযোগ রাখতে হবে। সেই ন্যায় বিচারে এবং দ্রুত বিচারের জায়গা যদি আসি, আমি এবার ফিরে আজকে প্রধান উপদেষ্টা জানেন জাহেদ চৌধুরী বিশেষ বৈঠক করেছেন পুলিশ সদস্যদের সাথে, সেখানে বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি সহযোগিতা চেয়েছেন নতুন বাংলাদেশ করার জন্য। সহযোগিতা চাইতে হবে কেন? এটা তো দায়িত্ব, পুলিশ প্রশাসনের দায়িত্ব। পুলিশ প্রশাসনকে এখনো 7 মাসের মধ্যে কাজে লাগানো গেল না কেন? বরং উল্টো তাদের কাছে ব্যাখ্যা চাওয়া উচিত, তাদের শাস্তি দেওয়া উচিত না। এটা এই বিষয়টি দেখেন, এটা আপনিও জানেন, সবাই জানি, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা জানি যে এটা পুলিশের যে ঘটনাটি 5ই অগাস্টে মানে জুলাইয়ের অভ্যুত্থানের পর পুলিশের উপর যে ট্রমাটি গিয়েছে, এবং এটা অনেকটা আমি বলবো যে এটাই ওই সময়ের প্রেক্ষাপটে মনে হয়েছে যে এইরকম একটা ঘটনাই ঘটতে যাচ্ছিল, এটা সবাই আশঙ্কা করছিল। কারণ পুলিশ তার আগের 36 দিনে যে নির্যাতন চালিয়েছে অভ্যুত্থানকারীদের উপর, ছাত্র জনতার উপর, শুধু তাই নয়, তার আগে পুরো সময়কাল জুড়ে গত 16 বছর ধরে যে পুলিশ জনগণের সাথে যে আচরণ করেছে, ছাত্র জনতার সাথে আচরণ করেছে, এবং শেষ মুহূর্তে এসে এই 36 দিনে জুলাইয়ের অভ্যুত্থানের সময় এই যে 2000 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে, জাতিসংঘ হিসেবে 1400 2000 এটা বিভিন্ন ফিগার আছে, যাই হোক এরকম একটা ফিগারে তাকে হত্যা করেছে, এবং এর বাইরে আরও প্রায় 22,000 আহত করেছে। এই যে পুলিশের যে আচরণ,
এবং এটা আপনি বলতে পারেন, কিংবা আজকে প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন যে যারা তাদেরকে পরিচালিত করছে সবাই হয়তো এটা তার কেউ চাকরি অকার্থে করছে, কেউ অতি উৎসাহী করছে, কেউ বেনিফিটেড হয়ে করছে প্রশাসন থেকে, বাট তারা তো করেছে এই কাজগুলা, এবং যে কারণে জনরোষের মুখে পড়ে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। বহু থানায় ওই সময় আগুন দেওয়া হয়েছে, গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং পুলিশ যেভাবে ডিমোরালাইজ হয়ে গেছে, এই পুলিশকে আবার জায়গায় নিয়ে আসা, এবং দুটো কাজ একসাথে। আপনি দেখেন যে ওই পুরা বাহিনী পালিয়ে গেছিল। একটা দেশে পুলিশ ছাড়া আপনি 3 দিন 5 দিন 7 দিন চলেছেন, কোথাও ছিল না। প্রথম 7 দিন কোথাও কেউ ছিল না, কিংবা আরও পরেও ছিল না। আস্তে আস্তে এখন একটা জায়গায় আসছে, এখন কিছু পুলিশ দেখা যায়, কিংবা পুলিশের উপর কিছুটা কমান্ড এবং কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়েছে সরকারের। তো এইরকম একটা ফোর্সকে দিয়ে আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন? এই কারণেই হয়তো এই প্রেক্ষাপটটা কিন্তু সাধারণ প্রেক্ষাপট না, এটা একটা বিশেষ প্রেক্ষাপট। এটা কিন্তু গত 54 বছরে বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি, কিংবা কখনো আসেনি, কিংবা অন্য কোনো দেশে আসছে এইভাবে আমার জানা নেই। একজ্যাক্ট এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যে পুলিশ এইভাবে সবকিছু ছেড়ে ছুড়ে পুরা রাষ্ট্রের পুলিশটা পালিয়ে গেছে। তো এইরকম একটা পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা আজকে 7 মাস পরে হলেও পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি দীর্ঘ বক্তৃতা করেছেন, প্রায় 40 মিনিট। আমি যতটুকু দেখেছি উনি প্রায় 40 মিনিট বক্তৃতা করেছেন, এবং নানা প্রসঙ্গ উনি নিয়ে আসছেন। এখানে মূলত উনি তাদেরকে ইন্সপায়ার্ড করার চেষ্টা করেছেন, তাদেরকে ডিমোরালাইজ থেকে তাদেরকে বুস্ট আপ করার চেষ্টা করেছেন। পাশাপাশি আমার মনে হয় যে সরকার তার পদক্ষেপ তো নিবেই। এইটাকে পুলিশকে আসলেই পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে না, এটা সত্য, এটা আপনি আমি সবাইকে প্রমাণিত হয়ে গেছে, এটা প্রমাণিত। এবং এটা মূল কথা হচ্ছে আপনি আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে চান, কে চালাবে কিভাবে চালাবে, সেটা কে চালাবে কিভাবে চালাবে, এবং কে চালাচ্ছে কিভাবে চালাচ্ছে তার উপর কিন্তু হয়তো একটু সময় নেবে। কিন্তু পুলিশ, এই যে পুলিশ আমরা গত 16 বছর কিংবা তারও আগে দেখেছি, বিশেষ করে শেষ মুহূর্তে এসে দেখেছি, এটা তো কারো কাঙ্ক্ষিত না, কিন্তু এটার জন্য পুলিশের সহযোগিতা উনি চাইতেই পারেন, সহযোগিতা চাইতে পারেন, কিন্তু পাশাপাশি তাকে সংস্কারের জন্য এই পুলিশ যাতে আবারও পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, নির্বাচিত সরকার আসবেন, আবারও যেন এরকম একটা রূপে পুলিশ আবির্ভূত হতে না পারে। আমরা দেখেছি সংস্কার কমিশন হয়েছে, তারা কিছু প্রস্তাব সুপারিশ নিয়ে আসছে। এটা হলো এখন ইম্পর্টেন্ট যে আপনি পুলিশটাকে জানতে চাই এই কারণে যে ডিমোরালাইজ ছিল, হ্যাঁ ঠিক আছে, ডিমোরালাইজ থেকে আবার বুস্ট আপ হয়েছে, বুস্ট আপ হয়ে আবার কাজ করছে, কিন্তু ওদের চরিত্র কি এখন পর্যন্ত পরিবর্তন দেখেন আপনি? মামলা বাণিজ্য থেকে শুরু করে, চাঁদাবাজি থেকে শুরু করে, এখন ঈদের আগে রাস্তার গাড়ি ধরে ধরে টাকা কামাই থেকে শুরু করে, এই জিনিস পরিবর্তন হয়নি। চরিত্রের পরিবর্তন না হয়ে খালি বলবো ডিমোরালাইজড, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে না, বুস্ট আপ করলেই হবে। সংস্কার তো জরুরি। একটা অন্য বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে প্রথমেই এই সরকারের দায়িত্ব নিয়েই উচিত ছিল পুলিশে একটা শুদ্ধি অভিযান চালানো। বাংলাদেশে যে পুলিশ আছেন তার সবাই খারাপ, সেটা সেটা হওয়া সম্ভব না। যারা অতি উৎসাহী হয়ে কিংবা ব্যক্তি গোষ্ঠী বা দলীয় স্বার্থে যে পুলিশ সদস্যরা জুলাইয়ের 36 দিন কিংবা তার আগের 15 বছর মানুষের উপর নির্যাতন চালিয়েছে, পুলিশের আইন বা রীতিনীতি ভঙ্গ করে একটা নির্যাতনমূলক একটা বাহিনীতে পরিণত করেছে, তাদের চিহ্নিত করে তাদের বাহিনী থেকে বের করে দেওয়া উচিত ছিল। শুদ্ধি অভিযান চালানো ছিল একটা করে, এবং সেটা 2 মাসের মধ্যেই করা যেত। 2 মাসের মধ্যে একটা শুদ্ধি অভিযান চালিয়ে পুলিশকে, যে বাকি পুলিশ সদস্য যারা আছে পুরো বাহিনীটা এখন একটা পরিশুদ্ধ বাহিনী, এইটা করা উচিত ছিল। এটা না করার কারণেই এখন পর্যন্ত যেটা হচ্ছে যে সব পুলিশের মাথার উপরে একটা তলোয়ার ঝুলছে, যে কোনো মুহূর্তে বলা হতে পারে তুমি করাপ্ট, তুমি এই করেছো, তুমি ওই করেছো, তুমি স্বৈরাচারের দোষর, তুমি ফ্যাসিস্টের দোষর। এইটা করে এখন পর্যন্ত পুলিশকে আতঙ্কিত করে রাখা হচ্ছে। এখনও পুলিশকে, আজকেও দেখলাম যে 2 পুলিশ অফিসারকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তো এইটা এতদিন 7 মাস পরেও কেন এই ধারাবাহিকতা চলতে থাকবে? এটা শুরুতেই 2 মাসের মধ্যে কমপ্লিট করা উচিত ছিল, করে পুলিশের মোরাল চাঙ্গা করা উচিত ছিল, যাতে পুলিশ আবার মনোবল নিয়ে ঘুরে দাঁড়ায় যে ইয়েস আমরা একটা ভালো বাহিনী, আমরা এখন তারপরেই সংস্কারের প্রক্রিয়াতে যাওয়া উচিত ছিল। কোনো শুদ্ধি অভিযান না চালিয়ে পুলিশের ভেতরে এখনও সেই ফ্যাসিস্টের দোষরা রয়ে গেছে, এবং সেই তাদের রেখে দিয়ে পুলিশকে শুদ্ধ না করে সংস্কার করতে গেলে সেই সংস্কার আসলে কোনো সুফল বয়ে আনবে না। এবং পাশাপাশি যেটা দরকার ছিল যে শুধু মনোবল চাঙ্গা করা না, একই সাথে পুলিশ একটা জনবান্ধব বাহিনী হয়ে উঠবে, সেটার জন্য যে মোটিভেশন, সেটার জন্য যে উদ্বুদ্ধ করা, সেই জায়গায় আসলে আমরা কোনো কাজ দেখিনি। এবং
পুলিশের এখন পর্যন্ত সংস্কার কমিশনের মাত্র রিপোর্ট নিয়ে আলোচনার একটা প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু আলটিমেটলি পুলিশ কার কাছে জবাবদিহি করবে? পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ করার জায়গাটা কোথায়? যে যদি কেউ পুলিশ যখন ঘুষ চায়, আমি যদি সংক্ষুব্ধ হই, আমি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করব, আমি কোথায় অভিযোগ করব, কার কাছে অভিযোগ করব? সেই জায়গাগুলি পুলিশ যাতে জবাবদিহিতার মধ্যে থাকে, সেই জবাবদিহিতার জায়গাগুলি এখন পর্যন্ত স্পষ্ট না। তো যখন সেই জবাবদিহিতাহীন পরিস্থিতি তৈরি হয়, তখন পুলিশের পুরনো সংস্কৃতি সেটা আবার ফিরে আসে। তো সরকারের দিক থেকে যা করা উচিত ছিল, আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে সরকারের প্রথমেই ঠিক করা উচিত ছিল তার মেয়াদ কতদিন। সরকার জানতো না প্রথম থেকে, এখনো জানে না যে সরকার কতদিন থাকবে। যখন মানুষ একটা নির্দিষ্ট মেয়াদ ঠিক করে যে আমি এতদিন থাকবো, এর মধ্যে আমার কাজ কি হবে, আমি এই কাজ করব, এই সময়ের মধ্যে এই কাজটা শেষ করবো, এই সময়ের মধ্যে এই কাজটা শেষ করবো, সে ধরনের কোনো পরিকল্পনা ছিল না। একটা অপরিকল্পিতভাবে একটা সরকার চলছে। এবং এখন নির্বাচন যখন কাছাকাছি চলে আসছে, নির্বাচনে জিতে যাবে। আজকেও ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন, আমাদের মেয়াদ ফুরিয়ে আসছে, এখন করতে হবে। শেষ মুহূর্তে এসেই তাড়াহুড়া করে এক ধরনের একটা লেজে গোপরে ঝুঁকি অনেক বেশি হচ্ছে। সেই জায়গা থেকে সরকার যদি বেরিয়ে আসতে হয়, অবিলম্বে এক্ষুনি সরকারকে সিদ্ধান্ত নিয়ে যা করা দরকার তা করতে হবে, কিন্তু দীর্ঘমেয়াদে করা যাবে না। শুদ্ধি অভিযান না করে এখনো আরো 6 মাস পরও যদি এইভাবে পুলিশের ভেতরে জুলাইয়ে এই পুলিশ সদস্যই করেছিলেন বলে যদি আগামী ডিসেম্বরে গিয়ে নভেম্বরে গিয়ে বের করে দেওয়ার সবচেয়ে ঝুঁকির বিষয় হচ্ছে নির্বাচনের সময় যে সহিংসতা আমরা দেখি মানে আমাদের কালচারে, সেইটাতে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করা অনেক বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে যদি পুলিশকে ঠিক না করা যায়। একদম পরিষ্কার। একটা ছোট বিরতি নিয়ে ফিরে আবার আপনাদের সঙ্গে অন্য প্রসঙ্গে আলোচনা আসবো। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী। দুজনকে আবারও স্বাগত। জাহেদ চৌধুরী, যেটি নিয়ে আজকে এই প্রসঙ্গে আলোচনা করতে চাই, আজকে তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন, 1/11 মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বিএনপিকে। সেটি কোন প্রেক্ষাপটে বললেন, একটু যদি আপনার কাছে শুনি। দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু উনি দলটি পরিচালনা করছেন। এবং শুরুতে আমি তার একটা বিষয়ের প্রশংসা করতে হয় যে জুলাই অভ্যুত্থানের পরে আমি দেখার চেষ্টা করেছি উনি যে সমস্ত বিষয়ে কথা বলেছেন, ওনার কথার মধ্যে কিন্তু একটা পরিবর্তন লক্ষণীয়। উনি এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করে আমি কোনো মিডিয়াতে কোথাও মিডিয়া ট্রায়ালের মুখোমুখি তাকে অন্তত হতে দেখিনি। এবং উনি যথেষ্ট আমি বলবো যে সচেতনভাবে ওনার কথাগুলো বলে যাচ্ছেন এবং বিভিন্ন পরিস্থিতিতে আমি সেখানেই যাচ্ছি। তো এইখানে আমি শুরুতেই তাকে এই জায়গায় একটা ক্রেডিট দিতে চাই। এবং মিডিয়াও কিন্তু তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোথাও কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো প্রচারণা নেই। এখন বিএনপি একটা বিশাল দল, সারা বাংলাদেশে তাদের লক্ষ কোটি সমর্থক কর্মী নেতা রয়েছে। এখন 16 বছর তারা ক্ষমতার বাইরে, 16 বছর পর যে একটা পরিবর্তন আসছে, এই পরিবর্তনের পরে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্টিভিটিস চালাচ্ছে। এবং শুরু থেকেই কিন্তু বিএনপির হায়ারকি যদি আমি বলি, তারেক রহমান সাহেবের কথা, উনি কিন্তু বারবার শুধু মুখে বলছেন না। বিএনপির আমি ওই দিনও কত 1700 মনে হয় এরকম একটা ফিগার দেখছিলাম যে 1700 লোকের বিরুদ্ধে 7 মাসে ব্যবস্থা নেওয়া হয়েছে, স্পেসিফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে হয় দল থেকে বহিষ্কার করা হয়েছে, না হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এইরকম কাজ কিন্তু বিএনপি নেতৃত্ব করেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ফিরিয়েও নেওয়া হয়েছে। এখন যে ব্যতিক্রম থাকতেই পারে। এখন যে দলের যদি আপনি তারা 3 কোটি তার ভোটার আছে, ফিক্সড ভোটার যদি বলি আছে, তো এই 3 কোটি তার ডাইরেক্ট তার ভোটার আছে, এর মধ্যে যদি আমি 50 লাখ 1 কোটি যদি দড়ি দিয়ে তার দলীয় সমর্থক নেতাকর্মী সমর্থক মিলে আছে, সরাসরি বিএনপি করে কথার একবারে মিনিমামটা ধরলাম যে বাংলাদেশের 12 কোটি ভোটার, 13 কোটি ভোটারের মধ্যে যদি 10%ও থাকে 1 কোটি 20 লাখ, যে এরা বিএনপির নেতাকর্মী, আর অন্যরা হয়তো তাকে ভোট দিয়ে সমর্থক। তো এত লোকের মধ্যে আপনার তারা বিভিন্ন ধরনের অপরাধ করছে, এবং অপরাধ করলে তার শাস্তি হচ্ছে কিনা এটা হলো মৌলিক বিষয়। সেটা দলগতভাবে বিএনপি অনেকটাই করার চেষ্টা করছে, কিন্তু এটা থেমে নেই। এখন ব্যাপার হলো আপনি যদি
বিএনপির 3 জন কর্মী ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে, ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে, তো এটা তো পত্রিকা লিখবেই। তো এখন যদি এটাকে আপনি বলেন যে আমরা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি হচ্ছি, তাইলে তো ভাই এটাকে আমি সমর্থন করতে পারবো না। আপনি বলেন এটা মিডিয়ার সাথে সুর মিলে আপনি বলেন যে আমার কর্মীরা এই করছে, আমার দলের ছিল, আমি তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছি। এবং রাজনৈতিক দলগুলোতে আপনি খেয়াল করে দেখবেন, রাজনৈতিক দলগুলোতে কিন্তু আপনার আমার মতো কিংবা এরকম উচ্চশিক্ষিত বড় চাকরিগণ তারা কিন্তু নেই। এটাতে রাস্তা সাধারণ দিনমজুর থেকে শুরু করে বেবি ট্যাক্সিওয়ালা, ফুটপাতের দোকান বিক্রেতা, তারাও কিন্তু কমিটিতে আছে। তো এই লেভেলের বিভিন্ন পর্যায়ের লোকজন আছে। তো আপনি কেউ সবার ঘরে ঘরে গিয়ে দল থেকে তারা পারবে না তাদেরকে ঠেকাতে। কিন্তু আমাকে দেখতে হবে যেটা, যে যখন আপনি অপরাধ করে ফেলছে তার পক্ষে বিএনপি দাঁড়িয়েছে কিনা, তার পক্ষে তার দলের নেতারা দাঁড়িয়েছেন কিনা, উনি থানায় গিয়ে ছুটে আনতে চেষ্টা করছেন কিনা, এই বিষয়গুলো আমাকে আমার মিডিয়াকে দেখতে হবে এবং মিডিয়া এটা করছেও, দেখছেও। কিন্তু একজন চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লো, আমি বলে বললাম যে বিএনপি সব খারাপ হয়ে গেছে, এটা বলার কিন্তু কোনো অবকাশ নাই। তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটা সোশ্যাল মিডিয়ায় একটু বেশি হয়, মিডিয়াতেও হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটাই উনি বলার চেষ্টা করছেন। কিন্তু উনার সাংগঠনিক, বিএনপির এই সাংগঠনিক অবস্থার মধ্যে এত লোকের মধ্যে পার্সেন্টেজ হিসাব করলে কিন্তু এটা কম, কিন্তু একটা হলেও এটা দায়িত্ব কিন্তু বিএনপিকে নিতে হচ্ছে এবং বিএনপি নিচ্ছে, এটা বিএনপি নিচ্ছে। এটা কিন্তু অন্য দল যারা আছে তার সংখ্যায় কম, তুলনামূলকভাবে বিএনপির পরে জামাত, এখন যারা অ্যাক্টিভ আছে কর্মী বেশি, তাদের সমর্থক বেশি, আপনি যে বলেছেন এই কারণে হতেই পারে। কিন্তু আর তাদের এখানে যদি জামাতের সাথে আপনি কম্পেয়ারও করতে চান, তো জামাত একটু অন্যভাবে সংগঠিত একটা রাজনৈতিক দল, তারা তাদের মতো বিএনপির না। বিএনপির নেতা হইতে গেলে এত যাচাই বাছাই, এত রুট লেভেল থেকে কিন্তু হওয়া যায় না। একদম পরিষ্কার। আমি একটু হাসান যে জায়গাটা বলবো যে মিডিয়াতে সমালোচনা আসতেই পারে, এবং যারা ওই যে জাহিদ চৌধুরী বললেন যে যারা খারাপ করছে, হয়তো এই লাখ লাখের মধ্যে একজন দুজন করছে, তার নিউজটা আসা মানে মিডিয়াল ট্রায়াল তো নয়। পাশাপাশি এমনও আছে 1700 কর্মী নেতার কথা বলেছেন যাদের বহিষ্কার করা হয়েছিল, তাদের মধ্যে কিন্তু অনেক ফিরিয়ে আনা হয়েছে। সেটাই হলো খারাপ, কাউকে যদি কেউ ফিরিয়ে আনে, তো সেখানে তো এক ধরনের অপরাধ করে পার পেয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতেই পারে। আর নিঃসন্দেহে বিএনপির যেটা লক্ষ্য রাখা উচিত যে বিএনপি এই এখন যে 5ই আগস্টের পরের যে পরিবর্তিত পরিস্থিতি, সেখানে বিএনপি দেশের সবচেয়ে বড় দল, এবং এত বছর যেটা ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগের এক ধরনের ভারসাম্য ছিল, রাজনীতির সেই ভারসাম্যের জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে বিএনপি অনেকটা একক অবস্থানে চলে যাওয়ার কথা। যদি আগের অবস্থা আমরা ভাবি যে আগের অবস্থা ঠিক আছে, একই রকম ভোটিং প্যাটার্ন বা সাপোর্টার, কর্মী সমর্থক একই রকম আছে, যদি সেটা থেকে থাকে, আমরা জাস্ট তর্কের খাতিরে বা আলোচনার খাতিরে ধরে নিচ্ছি যে সেটা ঠিক আছে, সেটা যদি হয় তাহলে বিএনপির আসলে একচেটিয়া একটা অবস্থান তৈরি হয়ে গেছে। সেটা যদি হয়, বিএনপির দায়িত্বটাও একইভাবে অনেক বেশি হওয়া উচিত। যে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর সেই দায়িত্ববোধ থাকা উচিত যে বিএনপি, যেহেতু বিএনপির উপর এখন দায়িত্ব এসেছে, বিএনপি এত বড় দল হিসেবে এসেছে, বিএনপি এত বছর, 15 বছর 17 বছর যাই বলি আমরা, এত বছর ধরে বিএনপি চরমভাবে নির্যাতিত হয়েছে। আর কেউ যাতে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর সেই জায়গায় অনেক বেশি সজাগ থাকা উচিত ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা ঘটছে না। তো যখন সেটা ঘটছে না, যেহেতু সবচেয়ে বড় দল এবং সবচেয়ে সম্ভাবনাময় দল যে আগামীতে ক্ষমতায় আসতে পারে, সেই দলের একজন নেতাকর্মীও যদি অন্যায় করে, সেই অন্যায় মিডিয়াতে রিপোর্টেড হবে, এটাই খুব স্বাভাবিক, এবং সেটা অনেক বেশি গুরুত্ব দিয়ে রিপোর্টেড হবে, সেটাই হচ্ছে। এটাকে কোনোভাবেই মিডিয়া ট্রায়াল বলা আমি সঙ্গত মনে করি না, এবং কেন এটা বলা হয়েছে আমি জানি না, কিন্তু এটার সাথে আমি একমত না। জি, একদম পরিষ্কার। আমরা একটা বিরতিতে নেব, বিরতি নিতে ফিরে এসে আমরা একটু আলোচনা করতে চাই। আপনারা দুজনেই জানেন তুলসী গ্রেপার্ড এখন ভারত সফর করছেন, এবং তিনি এনডিটিভির সঙ্গে কথা বলেছেন, এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন, তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলেছেন, এবং তিনি বলেছেন ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন, এখানে যা হচ্ছে সব কিছু মিলে। এর আগেও জানেন যে ট্রাম্প ক্ষমতা আসার পরে স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা ব্রিফিংও করা হয়েছিল, সেখানে আবার ভারতে এসে কথা বলেছে, আমাদের মধ্যে উদ্বেগের কিছু দেখছেন কিনা, এই কথা নিয়ে আলোচনা আসতে চাই। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন হাসনাইন খোরশেদ এবং জাহিদ চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে। হাসনাইন খোরশেদকে দিয়ে এই প্রসঙ্গটা শুরু করি। তুলসী গ্যাবার্ডের প্রসঙ্গ আমি তুলেছিলাম, প্রশ্নটা আবার না করলাম, আপনার কাছে জানতে চাই। তুলসী গ্যাবার্ড যে কথা বলেছেন যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন, এটা নিঃসন্দেহে বাংলাদেশকে অনেক গুরুত্বের সাথে নেওয়া উচিত। এটা যদি ক্যাজুয়ালি নেওয়া হয়, আমরা দেখেছি বাংলাদেশ সরকারের মধ্যে বিভিন্ন বিষয়কেই খুব ক্যাজুয়ালি নেওয়ার প্রবণতা আছে, অন্তত এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া উচিত, এবং বাংলাদেশ সরকারের উচিত
বাস্তব পরিস্থিতিটা ইউএস প্রশাসনের সামনে স্পষ্ট করা যে আমরা দেশে থাকি, আমরা দেশের মানুষ, আমরা জানি যে যেভাবে বলা হচ্ছে ইন্ডিয়ানদের যেভাবে অপপ্রচার করছে সত্য না, এমন কোনো বাস্তব বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে। সরকার অধিকাংশ ক্ষেত্রেই এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং আইনানুগভাবেই এ ধরনের প্রবণতা বন্ধের চেষ্টা হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা সরকারকে আরও অনেক বেশি অ্যাক্টিভ দেখতে চাই, যে সরকারকে অনেক সক্রিয় দেখতে চাই, কারণ উগ্রবাদী কিছু গোষ্ঠীর তৎপরতা আমরা দেখছি। সেই ধরনের তৎপরতাগুলো দমন করার জন্য সরকারের যতটা সক্রিয় হওয়া উচিত ছিল ততটা সক্রিয়তা আমরা দেখছি না, তাতে কিছু মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ থেকে যায়। আমরা আশা করি যে সরকার কূটনৈতিকভাবে এবং গণমাধ্যমকে কাজে লাগিয়ে বাংলাদেশের যে প্রকৃত অবস্থা সেটা সঠিকভাবে তুলে ধরবে। বাংলাদেশ কোনোভাবেই উগ্রবাদকে সমর্থন করে না, কখনোই করেনি, এখনও করবে না। উগ্রবাদ যাতে এদেশে না বিকশিত হয়, যাতে সত্যিকার অর্থেই গণতন্ত্র শক্তিশালী হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থায় উগ্রবাদের কোনো সুযোগ নেই, তো সেই জায়গায় বাংলাদেশ সরকারের অবস্থান উদ্যোগ অনেক বেশি প্রত্যাশিত। উগ্রবাদ নিয়ে কথা বলছেন, তিনি ইসলাম নিয়ে কথা বলেছেন এবং ইসলামী অ্যাক্টিভিস্ট শব্দটি ব্যবহার করেছেন এবং সেখানে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, বাংলাদেশের প্রায় 90% মানুষ মুসলমান। তো মুসলমান হিসেবে আমরা আল্লাহ রাসূলে বিশ্বাস করি, আমাদের ঈমান অনেক শক্তিশালী, কিন্তু আমরা একটা বিশ্বাস করি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম সংঘাত, সহিংসতাকে কিংবা উগ্রবাদকে কোনো রকম প্রশ্রয় দেয় না এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কোনোভাবেই উগ্রবাদের পক্ষে না, বরং বাংলাদেশে কিন্তু তৌহিদি জনতার নাম দিয়ে যেসব ঘটনা ঘটছে সেই বিষয়গুলোতে নিঃসন্দেহে পরিধানযোগ্য এবং এই ধরনের বিষয়গুলোতে সরকারের অনেক বেশি সক্রিয় ভূমিকা আমরা আশা করেছিলাম, যে যাতে বাংলাদেশকে কোথাও, নিঃসন্দেহে বাংলাদেশের পক্ষে যেমন সারা পৃথিবী আছে, বাংলাদেশের বিরুদ্ধেও কিছু শক্তি আছে, সেটা প্রতিবেশী দেশ হোক কিংবা পতিত সরকার, পতিত দল হোক, তারা স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনাগুলোকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যবহার করবে, ক্যাশ করার চেষ্টা করবে। সেইখানে বাংলাদেশ সরকারের যে উদ্যোগ নেওয়া উচিত ছিল, যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সেই জায়গায় বাংলাদেশ সরকারকে অনেক দুর্বল মনে হয়েছে, ইউনুস সরকারকে অনেক দুর্বল মনে হয়েছে, অনেক নিষ্ক্রিয় মনে হয়েছে। আমরা আরও অনেক বেশি তৎপর দেখছি। সেই জায়গাটা জাহেদ চৌধুরী, যে প্রোপাগান্ডা যেগুলো ভারতের মিডিয়াগুলোতে হচ্ছে এটা নিয়ে কথা বলেছেন, টুকটাক যে কথা বলেন না তা না, এবং প্রেস উইং, প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিনিয়তই ভারতীয় মিডিয়ার সঙ্গে সরাসরি অংশগ্রহণ করছে রকশোতে, কিন্তু অবস্থানটা ওরকম শক্ত কিনা যেটা হাসান খুরশেদ সন্দেহ পোষণ করলেন। পাশাপাশি আমি যে শব্দটা ব্যবহার করলাম কোড আনকোড, তৌহিদি জনতা নামে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু মিডিয়াতে খারাপ, অবশ্যই প্রচার হলে খারাপ তো শোনা যাওয়ারই কথা। আচ্ছা দেখেন, বাংলাদেশ একটা মুসলিম মডারেট কান্ট্রি, এই জায়গায় তো সারা বিশ্ব এটা স্বীকৃতি দেয়। আর আমরা যারা এই দেশে বসবাস করছি, আমরা কিন্তু কখনো এটা ফিল করি না, কিংবা সাধারণ মানুষও কখনো এটা বলে না যে বাংলাদেশ একটা উগ্রবাদী দেশ। যদি আমি কম্পেয়ারও করতে চাই, যেখানে বসে তুলসী গ্যাবার্ড এই মন্তব্য করেছেন, সেই ইন্ডিয়ার সাথেও যদি কম্পেয়ার করতে চাই, যে ইন্ডিয়াতে যে পরিমাণ সাম্প্রদায়িক দাঙ্গা হয়, যে পরিমাণ নির্যাতনের যত ঘটনা আছে, বাংলাদেশে কিন্তু এটা নেই। সুতরাং বাংলাদেশ বরাবরই একটা মডারেট কান্ট্রি এবং মুসলিম মডারেট ডমিনেটেড মডারেট কান্ট্রি। এইখানে যারা বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটাচ্ছে সেটা বিচ্ছিন্ন ঘটনাই, এবং তুলসী গ্যাবার্ড যিনি এই মন্তব্যটি করছেন উনি কিন্তু একটা উগ্রবাদী দলের সাথে জড়িত, ইসকনের উনি উপদেষ্টা, উনি এখন আমেরিকান গভর্নমেন্টের সিকিউরিটি চিফ হিসেবে এখানে আসেন, গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, নতুন নিয়োগ পেয়েছেন ট্রাম্প প্রশাসনে। এই ট্রাম্প প্রশাসনের নানা অ্যাক্টিভিটিস নিয়ে এখন খুদ আমেরিকাতেই প্রচণ্ড বিক্ষোভ চলছে, এবং এটা প্রতিনিয়ত একটা ট্রাম্প ওখানে একটা যথারীতি একটা ঝড় তুফান বইয়ে দিয়েছেন আমেরিকানদের মধ্যেই তার নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে। তো তারই একজন উপদেষ্টা যিনি ইসকনের উপদেষ্টা ছিলেন, তো ইসকন কি করেছে বাংলাদেশে, আপনি চিন্ময়ের ঘটনা, চিটাগাঙ্গের ঘটনা, এই সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য একটা উস্কানি ভারতীয় মিডিয়ার, ভারত এবং ইসকনের এই যে তৎপরতা, এই তৎপরতার সাথে এটা লিঙ্কড আমি মনে করি, কারণ তারা একই গোত্রের, একই গোষ্ঠীর। তারা এমন হতে পারেন উনি আমেরিকান ট্রাম্পের অ্যাডভাইজার, উনি অনেক ক্ষমতাশালী অবশ্যই, এবং তার এই যেমনটি আসনান খুরশেদ যেটা বলেছেন যে তার এই বক্তব্য আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই। তো এখানে বাংলাদেশ সরকার সতর্ক হওয়া উচিত, কিংবা সতর্ক থাকছে আমি মনে করি। আপনি যেমনটি বললেন যে সরকার এটা নিয়ে সতর্ক আছে, যে এই তুলসী গ্যাবার্ডের মতো লোকজন কিংবা আরও যারা আছে
তারা বাংলাদেশ বিরোধী একটা তৎপরতায় লিপ্ত রয়েছে এবং তারা অ্যাক্টিভ রয়েছে। তার সর্বশেষ এনডিটিভির সাথে তার এই বক্তব্যে এটা প্রমাণ হয়। আরেকটি প্রসঙ্গ আপনি যেটা বললেন যে বাংলাদেশে আমরা কয়েকদিন আগে দেখেছি যে হিজবুত তাহরির নিষিদ্ধ সংগঠন, উনি কিন্তু ওনার ইন্টারভিউতে, আমার ধারণা ইন্টারভিউতে আমি প্রিন্ট ভার্সনটা পড়েছি, আমি ওটা দেখিনি এনডিটিভির ইন্টারভিউটা, ওখানে নিশ্চয়ই প্রশ্নকারী যিনি উনি এইরকম প্রশ্ন তুলেছেন যে হিজবুত তাহরিরের ব্যানারে যেটা লেখা ছিল খিলাফতের কথা, এই ব্যানারের কথা, তো হিজবুত তাহরির ওই মিছিলটা গভর্নমেন্ট কিন্তু মানে ডিসব্যান্ডাল করে দিয়েছে তাৎক্ষণিকভাবে, কিন্তু এটা পুলিশ করতে দেয়নি তাদেরকে মিছিল, এবং গ্রেপ্তার করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে, তাদের নামে মামলা হয়েছে। এর আগেও জুলাই বিপ্লবের পরে এর আগেও আমরা দুই একটি ঘটনায় এরকম তৌহিদি জনতার অ্যাক্টিভিটিস দেখেছি। এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে এই অ্যাক্টিভিটিসগুলো গ্রহণযোগ্য নয়, এবং বাংলাদেশ সরকারের উচিত, এবং এখন পর্যন্ত আমি মনে করি যে এই ইন্টিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এটা যথার্থই, তারা কিন্তু এদেরকে কোনো স্পেস এখনো দেয় নাই, কিন্তু একটা গোষ্ঠী চেষ্টা করছে। এখন তাদের পিছনে কারা আছে, সামনে এই ব্যানার নিয়ে তাদের পিছনে কারা আছে, সেই ইসকনও যেমন আছে, আবার অ্যাক্টিভিস্ট এই হিজবুত তাহরির কিংবা আরও দু একটি সংগঠন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা কারণ বাজারে বিভিন্ন জায়গায় কিছু ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটেছে, তারা বিভিন্ন ব্যানার ইউজ করার চেষ্টা করেছে। তো এদের তৎপরতা কিন্তু গভর্নমেন্টকে খুব স্ট্রিক্টলি যতটুকু আছে আরো শক্তভাবে এটা দমন করতে হবে, কারণ জনগণ এটা সাথে নেই। কোনো রাজনৈতিক দল, মূল স্ট্রিম, মেইন স্ট্রিম যারা পলিটিক্যাল পার্টি আছে তারাও কিন্তু তাদেরকে স্পেস দিচ্ছে না, সরকারও দিচ্ছে না, বাংলাদেশের সাধারণ জনগণও দিচ্ছে না। একদম বিচ্ছিন্ন ঘটনাকে আপনি মেইন স্ট্রিমে আনার কোনো সুযোগ নেই। একদম পরিষ্কার। জাহেদ চৌধুরী, হাসান খোরশেদ, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। বিবিসির সঙ্গে থাকবেন।